অ্যাডভান্স জার্নাল এন্ট্রি চ্যাপ্টারে তোমার রয়েছে স্যালারি থেকে যে পেমেন্টগুলো ডিডাক্ট করা হয়, যে পারপাসে ডিডাক্ট করা হয় তার এন্ট্রি, আর ইয়ার এন্ড হওয়ার পরে যে এন্ট্রিগুলো করতে হয় তার এন্ট্রি, যেমন ট্যাক্সের জন্য কিছু টাকা সরিয়ে রাখতে হয়, তার জন্য প্রভিশন ক্রিয়েট করতে হবে। ইনকাম ট্যাক্সের কিছু এন্ট্রি, যেমন ট্যাক্স ডিডাক্ট করলে কি এন্ট্রি হবে, টিডিএস কাটলে। তারপরে কিছু ই ট্রানজেকশন রয়েছে। ই ট্রানজেকশন মিনস ট্রানজেকশন টু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, সেক্ষেত্রে জার্নাল এন্ট্রি হবে। ওয়ালেট, ই ওয়ালেট, পেটিএম ওয়ালেট, জিপে ওয়ালেট, জিপেতে নেই। একটা যেটা হচ্ছে যে আমরা মানে যে চেক লিখে আরটিজিএস ফর্ম করে আমরা পে করছি, আরেকটা এমনি অনলাইনে যেটা আমরা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে যেটা আরটিজিএস করি, সেখানে কোনো চেকের লাগছে, সেখানে নেট ব্যাংকিং থেকে কেটে নিচ্ছে। নেট ব্যাংকিং থেকে নিচ্ছে, তাহলে কি যখন আমি যেটা করবো জার্নাল এন্ট্রির ক্ষেত্রে যদি হয়, এক্ষেত্রে কি কোনো ডিফারেন্স থাকে? জার্নাল এন্ট্রিতে দুটোতেই কোনো ডিফারেন্স নেই। ব্যাংকে গিয়ে করলে বা নেট ব্যাংকিং এর থ্রু দিয়ে করলে কোনোটাতেই ডিফারেন্স নেই, জার্নাল এন্ট্রিতে কোনো ডিফারেন্স নেই। এবার কনফিউশন আসতে পারে কি আমি ডেবিট কার্ডের থ্রু দিয়ে কি ক্রেডিট কার্ডের থ্রু দিয়ে পেমেন্ট করছি, সেক্ষেত্রে জার্নাল এন্ট্রি কি হবে, ক্রেডিট কার্ডের থ্রু দিয়ে বেসিক্যালি, বা ওয়ালেট থেকে পে করছি, সেক্ষেত্রে জার্নাল এন্ট্রি কি হবে, ওয়ালেট থেকে। তো সেগুলো আমরা এই চ্যাপ্টারে দেখবো। বা ক্যাশব্যাক পেলে তার এন্ট্রি কি হবে, ক্যাশব্যাক, ক্যাশব্যাক পাও তো, লাস্ট কিসে ক্যাশব্যাক পেয়েছো বলো? পেটিএম ট্রান্সফার করতে গেলে আচ্ছা, আমি তো এই যে সার্ভিসের অ্যামাউন্ট দিচ্ছি। তাহলে প্রথমে এসে যাব প্রভিডেন্ট ফান্ড ডিডাকশন। প্রভিডেন্ট ফান্ড ডিডাকশন স্যালারি থেকে কাটা যায় প্রভিডেন্ট ফান্ড। তার আগে জানতে হবে প্রভিডেন্ট ফান্ড কি। প্রভিডেন্ট ফান্ড হচ্ছে সোশ্যাল সিকিউরিটি স্কিম, যেটা স্পেসিফিক্যালি ডিজাইন ফর এমপ্লয়িজ। উই আর গোয়িং টু স্টাডি অ্যাবাউট এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড only, which is applicable for private sector employees, not government sector. কারণ your course name of the course is certified industrial accountant. গভর্নমেন্ট সেক্টর, গভর্নমেন্ট সেক্টরের জন্য আলাদা প্রভিডেন্ট ফান্ড আলাদা প্রভিডেন্ট ফান্ড অ্যাক্ট রয়েছে, স্ট্যাটুটরি প্রভিডেন্ট ফান্ড, তার জন্য আলাদা অ্যাক্ট। প্রভিডেন্ট ফান্ড and miscellaneous provision act and miscellaneous provision act 1952। এই অ্যাক্টের আন্ডারে যে প্রভিডেন্ট ফান্ড রয়েছে, দিস ইজ ফর প্রাইভেট অর্গানাইজেশন। সো উই আর গোয়িং টু স্টাডি অ্যাবাউট দিস provident fund। ये एक रिटायरमेंट बेनिफिट, दिस इज रिटायरमेंट बेनिफिट, retirement benefit scheme, which company required to register for provident fund to their employees? Company with over 20 employees, যে কোম্পানিতে ওভার 20 এমপ্লয়িজ রয়েছে সেই কোম্পানি বা অর্গানাইজেশনে প্রভিডেন্ট ফান্ড রেজিস্ট্রেশন করাতে হবে, ঠিক আছে।
আচ্ছা এখানে দেখো under this act an organization have been formed, an organization has been formed named is organization named PF organization, Provident Fund organization. This organization has been formed under which act? Under which act? Provident Fund and Miscellaneous Provision Act. আচ্ছা তোমাকে দেখিয়ে দিচ্ছি এই অর্গানাইজেশনের ওয়েবসাইট PF organization, Employees Provident Fund Organization. মেম্বার্স পাসবুক বলতে মেম্বারের বই, তোমার মেম্বার মিনস এমপ্লয়িজ পাসবুক। স্যার আমি কোনো কোম্পানির আন্ডারে কাজ করছি, এবার আমার এন্ট্রি অটোমেটিক এখানে হয়ে যায়। Provident Fund Organization, and there are so many companies, company 1, company 2, company 3, company 4, company 5, and these companies have more than 20 employees. They are required to register, these companies required to register under which organization? Provident Fund Organization. একটা কোম্পানি যদি আমরা অনেকগুলো ব্রাঞ্চ থাকে তাহলে কি সেই টোটাল করে এন্ট্রি দেখতে হয় নাকি না প্রত্যেকটা ব্রাঞ্চের দেখতে হয়? মানে ধরুন স্যার আমি বলতে চাইছি টোটাল করে দেখতে হবে, টোটাল করে। If the company's number of employees is over 20, then they are required to register under Provident Fund Organization. Employees Provident Fund Organization, Employees Provident Fund Organization. Provident খুলেছে কি? খুলেছে ওয়েবসাইট, দেখতে পাচ্ছ বড় বড় করে লেখা আছে। So these companies required to register under this organization, and this organization will issue a number, unique identification number, UIN, to the employees. Unique identification number this organization will issue to the employees. It is unique. Unique identification number. If the employee goes to company C, then he has to present this unique number to company C. If the employee again goes to company C, then this number, Provident Fund number, Provident Fund account number, this is called Provident Fund account number. The employee has to again present same account number to company C. company 4 নাম্বার সেম থাকছে, তোমার কোম্পানি চেঞ্জ হলে প্যান কার্ড কি তোমার বারবার আসে? সেরকম একবার কোম্পানিতে কাজে ঢুকেছো, তোমার প্রভিডেন্ট ফান্ড হয়ে গেছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে, যদি সেই অর্গানাইজেশনে ঢুকে যেখানে প্রভিডেন্ট ফান্ড রয়েছে, তাহলে তোমার প্রভিডেন্ট ফান্ডের নাম্বার থাকছে, কারণ তুমি যেই অর্গানাইজেশনে এন্টার করবে সেখানে যদি 20 মোর থাকে এমপ্লয়ি, প্রভিডেন্ট ফান্ড নাম্বার পেয়ে যাচ্ছ।
তো তুমি যতবার অর্গানাইজেশন চেঞ্জ করবে ওটাকে প্রেজেন্ট করবে নেক্সট এমপ্লয়ারের কাছে। স্যার ধরুন নেক্সট কোম্পানিতে একটা তোমার অ্যাকাউন্ট বানানো হয়ে গেছে প্রভিডেন্ট ফান্ডে, ঠিক আছে? 20 বেশি নেক্সট কোম্পানিতে 20 বেশি এমপ্লয়ি নেই, তাহলে ওখানে তো কি দেবে না প্রভিডেন্ট ফান্ড? দেবে না, ওটা কি মানে তাহলে ওখানে তোমার অ্যাকাউন্ট বানানো হয়ে থাকলো। ওইখান থেকে যদি আমরা টাকা না তুলি হুম, একদম, মানে তাহলে কি ওটা এরকম পজিশন থাকবে, মানে যেরকম পজিশনে রয়েছে সেরকমই থাকবে, ইন্টারেস্ট ক্রেডিট হবে, এতেও ইন্টারেস্ট হবে? ইন্টারেস্ট দেবে তো, না তো প্রভিডেন্ট ফান্ড। আচ্ছা, হাউ মাচ পার্সেন্টেজ এমপ্লয়ি উইল কন্ট্রিবিউট? আচ্ছা, এটা তাহলে সোশ্যাল সিকিউরিটি স্কিম, যে কোনো সোশ্যাল সিকিউরিটি স্কিম কিসের জন্য হয়? তোমার যখন এজ 60 হয়ে যাবে তার পরের যে টাইমটা তোমাকে সিকিউর করার জন্য, ফিনান্সিয়ালি সিকিউর করার জন্যই করা হয় ফাইন্যান্স। তো প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন পেনশন স্কিম রয়েছে, রিটায়ারমেন্টের পরে তুমি এখানে তোমার যে টাকাটা জমা হলো সেখান থেকেই কিছু করে বেনিফিট পাবে পেনশন হিসাবে আফটার রিটায়ারমেন্ট, এককালীনও তোলা যায়, ঠিক আছে? স্কিমও রয়েছে। গভর্নমেন্ট এটা কেন দিয়ে হবে? গভর্নমেন্টের জন্য আলাদা প্রভিডেন্ট ফান্ড রয়েছে, গভর্নমেন্টের জন্য স্ট্যাটুটরি প্রভিডেন্ট ফান্ড রয়েছে, সেটাতে এই অ্যাক্ট অ্যাপ্লাই হবে না, এই অ্যাক্ট অ্যাপ্লাই হবে না, তার জন্য আলাদা অ্যাক্ট। এই অ্যাক্ট যেটাতে অ্যাপ্লাই হচ্ছে সেটা প্রাইভেট অর্গানাইজেশনের ক্ষেত্রে অ্যাপ্লাই হচ্ছে। গভর্নমেন্টও দেওয়া হয় আলাদা একটা? হ্যাঁ, সেটা তাদের গভর্নমেন্টের আলাদা অ্যাক্ট। আচ্ছা, এর তাহলে অবজেক্টিভ কি? ইট ইজ এ সেভিং প্ল্যাটফর্ম, এটা তাহলে একটা সেভিং প্ল্যাটফর্ম প্রভিডেন্ট ফান্ড দ্যাট হেল্পস এমপ্লয়িজ সেভ ফ্র্যাকশন অফ দেয়ার স্যালারি, যেটা কি করছে স্যালারির একটা ফ্র্যাকশন মানে পোর্শন এভরি মান্থ সেভ করছে। আচ্ছা, এমপ্লয়িকে হেল্প করছে সেভ করার জন্য, যেটা যেটা তোমার ইউজ করা যাবে ইন দ্য ইভেন্ট দে আর রেন্ডার্ড আনএবল টু ওয়ার্ক, যদি তারা কাজ করতে না পারে তখন ইউজ করা যাবে, বা আপন রিটায়ারমেন্টে ইউজ করা যাবে। এটা হচ্ছে মেন অবজেক্টিভ, দ্যাট আর সোশ্যাল সিকিউরিটি স্কিম, যেটা এমপ্লয়িকে হেল্প করছে সেভ করার জন্য, যেটা এমপ্লয়ির পার মান্থ কেটে নেওয়া হবে, স্যালারি থেকে কেটে জমা করে দেবে এমপ্লয়ার। তো এটা তখনই এমপ্লয়ির কাজে লাগবে যখন সে কাজ করতে পারছে না বা রিটায়ারমেন্টও পেয়ে যাবে। আচ্ছা, এরপরে যাও এমপ্লয়ি কতটা কন্ট্রিবিউট করবে, হাউ মাচ পার্সেন্টেজ এমপ্লয়ার উড কন্ট্রিবিউট রয়েছে, ক্যালকুলেশনের পরে রয়েছে, ঠিক আছে? কত পার্সেন্টেজ আগে দেখে নাও, পার্সেন্টেজ রয়েছে এমপ্লয়ি কন্ট্রিবিউট করবে 12%, এমপ্লয়ার কন্ট্রিবিউট করবে 12%, ঠিক আছে? সেম কন্ট্রিবিউশন মিনিমাম, এটা তো করতেই হবে, এর বেশিও তুমি কন্ট্রিবিউট করতে পারো, দিস ইজ দ্য মিনিমাম কন্ট্রিবিউশন অ্যাজ পার হুইচ অ্যাক্ট। না, দুটো দুটোকেই করতে হবে, দুজনকেই করতে হবে, করলে বোথ ইকুয়াল করবে, ঠিক আছে? এবার এমপ্লয়ারের জন্য 12% মিনিমাম রয়েছে, এমপ্লয়ারের জন্য 12% মিনিমাম রয়েছে, এমপ্লয়ার চাইলে বেশি করতে পারে, কোনো অসুবিধা নেই, বেশি করলে কি হবে, কন্ট্রিবিউট করবে এমপ্লয়ের জন্য। কিন্তু as per provident fund and miscellaneous provision act, this is the minimum percentage to be contributed to the provident fund towards employees, আর এমপ্লয়ি থেকে কাটা যাবে 12%, ওটাও জমা হবে, টোটাল 24% জমা হবে, এমপ্লয়ার তার নিজের পকেট থেকে আর এমপ্লয়ি থেকে কাটা যাবে 12। এমপ্লয়ারের যে 12% সেখান থেকে তোমার পেনশন স্কিমে চলে যাবে 8.33, আর পেনশন স্কিম প্রভিডেন্ট ফান্ডে দুটো পার্ট আছে, একটা পেনশন স্কিম ওটা তোমার রিটায়ারমেন্টে পাবে,
তো 8.33 চলে যাবে পেনশন স্কিমে, বাকি চলে যাচ্ছে, বাকি যে মাইনাস করলে পাবে 12 থেকে মাইনাস করলে পাবে। হ্যাঁ, তো এখন আপাতত মনে রাখো এটা মাইনাস করলে পাবে, সেটা তোমার চলে যাবে প্রভিডেন্ট ফান্ডে থেকে যাবে, এটা প্রভিডেন্ট ফান্ডে কিছু পোর্শন তোমার পেনশন স্কিমের জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে, মানে মান্থলি পাবে, 60-র পরে মান্থলি পাবে। আর আর বাকি টাকাটা ওই পেনশন ফান্ডেই পড়ে থাকছে, এমপ্লয়ির পুরোটা 12%, আর এমপ্লয়ারের 12 থেকে যে 8.33 মাইনাস করলে প্রভিডেন্ট ফান্ডেই থাকছে, এমার্জেন্সি সিচুয়েশনে তোলা যাবে। আর স্যার মানে আমি যদি মানে প্রত্যেক মাসে যেটা আমার যে টাকা ঢুকছে সেটা অ্যাকচুয়ালি আমার 8.33%টা মাইনাস করে যেটা আছে সেটা সেই টাকাটা হচ্ছে এমপ্লয়ার, আর আমার যেটা 12% সেটাই তো যোগ করে যেটা আছে সেটাই হচ্ছে। হ্যাঁ, প্রভিডেন্ট ফান্ডে আপনার 24 যাচ্ছে, কিন্তু 24% যাচ্ছে, কিন্তু 8.33 যেটা পেনশন ফান্ডে যাচ্ছে সেটা আপনার ম্যাক্সিমাম 15,000-এর উপরে যাবে, তার বেশি যাবে না। এখানে পরে ক্যালকুলেশন রয়েছে, এখন আপাতত ফর দ্য টাইম বিং এটা মনে রাখো কি 8.33 পেনশনে চলে যায়, এরপরে ডিটেলে রয়েছে। আচ্ছা, এই দুটো তো কন্ট্রিবিউশন, ওর সাথে সাথেও ইন্স্যুরেন্স চার্জ রয়েছে 0.5%। তোমরা জেনে থাকবে যে সেভিংস অ্যাকাউন্টের উপরে ইন্স্যুরেন্স থাকে, 5 লাখ পর্যন্ত ইন্স্যুরেন্স প্রত্যেক ব্যাংকে করাতে হয়, ঠিক আছে, ডিপোজিট ইন্স্যুরেন্স এটা ব্যাংক করেই থাকে। তুমি কি জানো তোমার যদি ব্যাংক আজ ডুবে যায়, তোমার ধরো 50 লাখ রয়েছে, তুমি কত পাবে? 50 লাখ পাবে? স্টেট ব্যাংকেও যদি 50 লাখ পাবে না, ব্যাংক ডুবে গেলে ম্যাক্সিমাম তুমি 5 লাখই পাবে, কারণ যে ইন্স্যুরেন্স করিয়ে রেখেছে, তোমার যে টাকাটা জমা করা রয়েছে তার উপরে ইন্স্যুরেন্স যে করানো রয়েছে, সেই হিসাবে তুমি 5 লাখই পাবে, তার বেশি পাবে না, বেশি টাকা থাকতে পারে। এটা কি ইন্স্যুরেন্স কি আলাদা করে করাতে হচ্ছে না? না, তোমাকে করাতে হচ্ছে না, ব্যাংক করিয়ে রাখে। করিয়ে মানে অর্ডার করে করিয়ে রাখে তাদের সেভিংস অ্যাকাউন্টে। ব্যাংক করিয়ে রাখে, ডিপোজিট ইন্স্যুরেন্স বলে একটা অর্গানাইজেশন রয়েছে, সেখানে করিয়ে রাখে ব্যাংক। তাহলে এটা এটা তাহলে কিসের জন্য বুঝতে পারলে? তুমি যেই টাকাটা কন্ট্রিবিউশনটা জমা রাখছো কার কাছে? প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের কাছে, ওটা আবার ইন্স্যুরেন্স, তার জন্য আবার তোমার কাছ থেকে নিচ্ছে 0.5%। কার, এটা কে দেবে? এমপ্লয়ার দেবে। তাহলে এমপ্লয়ারের বেড়ে যাচ্ছে, দেখো আবার অ্যাডমিন চার্জ রয়েছে 0.5। ধরো কোনো এমপ্লয়ির জন্য কন্ট্রিবিউট করা ম্যান্ডেটরি নয়, সেখানে প্রথমে বলে দিই কোন এমপ্লয়ির জন্য কন্ট্রিবিউট করা ম্যান্ডেটরি। যে এমপ্লয়ির ক্ষেত্রে যে এমপ্লয়ির স্যালারি 15,000-এর মধ্যে, তার জন্য কন্ট্রিবিউট করা ম্যান্ডেটরি। যে এমপ্লয়ির স্যালারি কত টাকার মধ্যে? 15,000-এর মধ্যে, তার জন্য কন্ট্রিবিউট করা ম্যান্ডেটরি, বুঝতে পারলে? যে এমপ্লয়ির স্যালারি 15,000-এর উপরে চলে গেছে, তার জন্য কন্ট্রিবিউট করা ম্যান্ডেটরি নয় প্রভিডেন্ট ফান্ডে, কিন্তু এমপ্লয়ার কন্ট্রিবিউট করতে পারে যদি কন্ট্রিবিউট করে। মিনিমাম নয়, সেই সমস্ত এমপ্লয়ির জন্য কন্ট্রিবিউট করো যারা কম টাকা পায়, আর সেটা হচ্ছে 15,000। যাদের ইনকাম 15,000-এর উপরে, তাদের জন্য কন্ট্রিবিউট করার দরকার নেই। আর এমপ্লয়ার যদি কন্ট্রিবিউট করে থাকে তাদের জন্য, তার জন্য এই দুটি করতে হবে, ইন্স্যুরেন্স করতে হবে প্লাস অ্যাডমিন চার্জ দিতে হবে, দুটি মিলে কত হচ্ছে? 1%। 0.5 total 1% extra, so total contribution for employer 12% plus 1%, 13%। 13% কখন হয়ে যাবে? when employer need not contribute but the employer chooses to contribute, in that case 13%, otherwise 12%। আমরা তাহলে কন্ট্রিবিউশন
সলিউশন দেখে নেব। যেখানে বলে রাখি যে তাহলে 12% কার কার বলেছিল, 12% হচ্ছে বেসিক ডিএ, বেসিক ডিএ 12%, বেসিক ডিএ 12%, 12%, তাহলে এখানে বেসিক ডিএ মিলে এমপ্লয়ির কত আছে 10,000, তো 12% নিয়ে নাও, এমপ্লয়ি কত দেবে 1200, ডিয়ারনেস অ্যালাউন্স, dearness allowance it is given to meet the inflation in the market, বাজারে জিনিসের দাম বাড়ছে তো সেটাকে ম্যানেজ করতে গেলে এমপ্লয়ির স্ট্যান্ডার্ড অফ লিভিং সেম পজিশনে রাখতে গেলে, সেম লেভেলে রাখতে গেলে তাহলে তোমাকে ডিএ বাড়াতে হবে। শুনে থাকবে সেন্ট্রাল গভর্নমেন্ট ডিএ বাড়িয়েছে, শুনেছো কি শোনোনি? ওটাই কারণ তোমার ইনফ্লেশন হচ্ছে, ইনফ্লেশন মানে বোঝো কি বোঝো না, জিনিসের দাম বাড়া, তো সেটার সাথে স্ট্যান্ডার্ড অফ লিভিং মেনটেন করতে গেলে ডিএ বাড়াতে হবে। আর এখানে ক্যালকুলেশন, এখানে যে 12% বললাম সেই ক্যালকুলেশনে ডিএ এসে যাবে 12%-এর ক্যালকুলেশনে। যদি আদার কোনো দেওয়া থাকে অ্যালাউন্স সেগুলো আসবে না, বেসিক ডিএ, ডিয়ারনেস অ্যালাউন্স। তাহলে ডিএ বুঝতে পারলে, it is given to the employee to meet the inflation so that employee can maintain same standard of living. তাহলে এমপ্লয়ারের কন্ট্রিবিউশন তাহলে 1200 হবে কি হবে না, 1200 হবে, এমপ্লয়ির কন্ট্রিবিউশন 1200, এমপ্লয়ারের কন্ট্রিবিউশন তাহলে 1200 হবে, 1200-র মধ্যে 8.33 কোথায় বলেছি চলে যাবে, পেনশনে চলে যাবে, তাহলে পেনশনে কত যাবে, আর বাকিটা কোথায় থেকে যাবে, প্রভিডেন্ট ফান্ডেই থেকে যাবে। তাহলে প্রভিডেন্ট ফান্ডে কত থাকলো, এমপ্লয়ি নিজের 1200 প্লাস এমপ্লয়ারের 367, তাহলে প্রভিডেন্ট ফান্ডে থেকে গেল 1567, আর ইপিএস এ চলে গেল, এটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড ইপিএফ, আর ইপিএস এ চলে গেল 800, দুটো মিলে কত হচ্ছে 2400 হচ্ছে কি হচ্ছে না, হ্যাঁ 10,000-এর স্যালারি মানে 15,000-এর কম আছে। এবারে এক্সাম্পল দেওয়া হবে 15,000-এর বেশি, যেখানে কন্ট্রিবিউট করার দরকার নেই কিন্তু কন্ট্রিবিউট করছে, চলে 15,000-এর কম থাকলে তো কন্ট্রিবিউট করতে হবে আপ টু 15,000, ওটা এক্সিড করে গেলে আর কন্ট্রিবিউট করার দরকার নেই অ্যাজ পার প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড মিসলেনিয়াস প্রভিশন অ্যাক্ট। যদিও তবুও কন্ট্রিবিউট করে থাকো তখন তোমার 12%-এর জায়গায় কত হয়ে যাবে বলেছে, 13 হয়ে যাবে বলেছে। তাহলে এর পরের ক্যালকুলেশনটা দেখলে তোমার সেটা ক্লিয়ার হবে। তাহলে এখানে এমপ্লয়ি স্যালারি কত আছে বেসিক ডিএ মিলে 20, কন্ট্রিবিউট করার দরকার আছে কি নেই, অ্যাজ পার ল কন্ট্রিবিউট করার দরকার নেই, এমপ্লয়ার নিড নট কন্ট্রিবিউট, তো তবু কন্ট্রিবিউট করেছে, তাহলে এমপ্লয়ি থেকে তাহলে কত কাটা যাবে 12%, আর এমপ্লয়ারের তাহলে 12-র জায়গায় কত হয়ে যাবে 13 হয়ে যাবে, কারণ অ্যাডমিন চার্জ এসে যাবে, আর আরেকটা কি চার্জ আছে ইন্স্যুরেন্স, অ্যাডমিন চার্জ আর ইন্স্যুরেন্স উপরে, হ্যাঁ এডিএলআই। আচ্ছা এডিএলআই ফুল ফর্ম কি আছে দেখে নাও, এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্স, এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্স, এটা হচ্ছে ফুল ফর্ম, এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্স, লিঙ্কড LINKD লিঙ্কড ইন্স্যুরেন্স ফুল ফর্ম। আচ্ছা তাহলে 2400-এর মধ্যে 8.33 আমি কি বলেছিলাম যে পেনশনে তোমার ম্যাক্সিমাম কত হাজারের 8.33 যাবে
15,000-এর 8.33 যাবে, তার বেশি যাবে না। তুমি এমপ্লয়ারের জন্য এমপ্লয়ির জন্য কন্ট্রিবিউট করছো, 15,000 পেরিয়ে গেছে তবুও কন্ট্রিবিউট করছো, পেনশন স্কিমে কিন্তু ওই টাকার উপরে পাঠানো যাবে না। ম্যাক্সিমাম 15,000-এর 8.33 পেনশনে যাবে। দেখো ম্যাক্সিমাম 15,000-এর 8.33 চলে গেছে পেনশন স্কিমে। তাহলে এমপ্লয়ারের কন্ট্রিবিউশনটা তো 2,400 টাকাই হবে, এর 2,400 ওরও 2,400, কিন্তু পেনশন স্কিমে কত যাবে? 1,250। তাহলে বাকি যে টাকাটা 2,400 থেকে ওই পেনশন স্কিমে যতটা চলে যাচ্ছে সেটা সেটা তোমার থেকে যাবে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডে, ইপিএফেই থেকে যাবে। এমপ্লয়ারের কন্ট্রিবিউশন ইপিএফেই থেকে যাবে, প্রভিডেন্ট পেনশন স্কিমে যাবে না। আর ইন্স্যুরেন্সের জন্য 100 টাকা, অ্যাডমিন চার্জে 100 টাকা। আর এই যে 100 টাকা যখন অ্যাডমিন চার্জ যখন ক্যালকুলেট হবে বা ইন্স্যুরেন্স যখন ক্যালকুলেট হবে, তখন যত টাকা স্যালারি তার উপরেই ক্যালকুলেট হবে। এখানে 20,000-এর উপরে দেখো ক্যালকুলেট হয়েছে, কারণ স্যালারি ডেফিনেশনে যেটা লেখা রয়েছে তারই উপরে ইন্স্যুরেন্সটা দিতে হবে, ইন্স্যুরেন্স অ্যাডমিন চার্জ। অ্যাডমিন মানে হচ্ছে ওই যে তুমি যে প্রভিডেন্ট ফান্ডে টাকাটা রাখছো, তারা তো টাকাটাকে বাড়াবে না, অন্য জায়গায় ইনভেস্ট করবে। আর সেই প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের এমপ্লয়ি আছে, তাদেরকে দিতে হবে তো। হুম, ঠিক আছে। এই যে প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে তোমার এমপ্লয়ি রয়েছে, ঠিক আছে, এদেরকে তো দিতে হবে স্যালারি, এদের অ্যাডমিন চার্জ, এই ফান্ডটাকে বাড়ানোর জন্য যা চার্জ লাগবে। তাহলে কোম্পানিরা সবাই এমপ্লয়ির কাছ থেকে কেটে এবং তার নিজের পকেট থেকে জমা করছে প্রভিডেন্ট ফান্ডে, আর সেই ফান্ডটাকে ওরা বাড়াচ্ছে, ওরা অ্যাকাউন্ট নাম্বার অ্যালট করে দিয়েছে এমপ্লয়িদের। আচ্ছা, এরপরে হ্যাঁ, তাহলে ক্যালকুলেশন বুঝতে পারলে কি পারলে না? তাহলে টোটাল এমপ্লয়ির যে পার্ট, সরি এমপ্লয়ারের যে পার্ট, এমপ্লয়ারের যে কন্ট্রিবিউশন টোটাল কত হবে? টোটাল 2,600 হবে। 100 টাকা তো ইজিলি বুঝতে পেরেছো, কিন্তু এখানে ইপিএস এ বলেছে যে ম্যাক্সিমাম 15,000-এর 8.33 যাবে, তার বেশি যাবে না। তাহলে 2,400 তো কন্ট্রিবিউট করতে হবে এমপ্লয়ারকেও, তো 2,400-এর মধ্যে ইপিএফ এ তাহলে যেটা ইপিএস এ যেটা চলে যাচ্ছে পেনশন স্কিমে সেটা মাইনাস করে দাও, তাহলে বাকিটা পিএফেই থেকে যাবে। এটাই হচ্ছে 1,150। এটা হচ্ছে ক্যালকুলেশন পার্ট। অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট তাহলে এটাই করতে হবে যে কতটা কাটবো এমপ্লয়ির কাছ থেকে। তুমিও এমপ্লয়ি, কিন্তু তুমি অন্যজনের হয়ে কাটবে, মানে অন্যজনের কাছ থেকেও কাটবে, তোমারও তুমি নিজে কাটবে প্লাস অন্যেরও কাটবে। মানে স্যালারি যত বাড়বে হুম, সেখান থেকে যেটা কাটছে সেটাও তো এক্সপেন্স কি করে হবে? যে অর্গানাইজেশন কাটলো সে তো নিজে রাখবে না, ও তো আবার ওখানে জমা করে দেবে। ওকে দায়িত্ব দেওয়া হয়েছে কি তুমি, আচ্ছা ও যে পোর্শনটা দিচ্ছে ওর কাছে সেটা এক্সপেন্স হবে, ওর যে 12% দিচ্ছে ওর বিজনেসের দিক থেকে দেখলে ওর 12% সেটা এক্সপেন্স হয়ে যাচ্ছে, তো ও তো তার প্রফিট অ্যান্ড লসে দেখাবে যে কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড এমপ্লয়ির জন্য 12% দিয়েছে। এমপ্লয়ির থেকে যেটা 12% নিচ্ছে সেটা তো কিছু করবে না, ও তো জমা করে দেবে না। ও যদি না জমা করে তাহলে ওটা ওর ইনকাম হয়ে যাবে ওই অর্গানাইজেশনে, কারণ এমপ্লয়ি থেকে কেটে রেখে দিয়েছে। ইনকাম ট্যাক্স বলছে, ইনকাম ট্যাক্সের হিসাবে বলা হচ্ছে যে ইনকাম ট্যাক্সের রুলস রয়েছে কি এমপ্লয়ির থেকে যদি কেটে রেখে দাও সেটা তোমাকে ইনকাম হিসাবে দেখাতে হবে, আর যদি আবার ওইটাকে কন্ট্রিবিউট করে দাও কাটার পরে আবার কন্ট্রিবিউট করে দিলে তাহলে সেটা এক্সপেন্স হিসাবে দেখাতে হবে, এরকম বলা হয়েছে।
ধরো এমপ্লয়ি থেকে কেটে রেখে দিয়েছো, হয়ে গেলে তারা দেবে হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, আর ঠিক না এটা ফিক্স থাকবে না। তো সেই জন্য ইনকাম ট্যাক্সে বলে দিয়েছে স্পেসিফিক্যালি যে যদি এমপ্লয়ি থেকে কেটে রাখো তাহলে সেটা ইনকাম, আর যদি সেটা আবার জমা করে দাও তখন খরচা। আর নিজের পকেট থেকে যেটা দিচ্ছ সেটা তো অলওয়েজ খরচা হবে, এমপ্লয় যেটা নিজের পকেট থেকে দিচ্ছে 12%, যেটা 12 বা 13 হতে পারে। এই ক্ষেত্রে তাহলে আমাকে একটা কোম্পানি হিসেবে আমাকে দেখতে হবে। হ্যাঁ, যে কোম্পানি হিসাবে দেখতে হবে। আচ্ছা তাহলে ইন্টারভিউ কোশ্চেন বলো যে তাহলে প্রভিডেন্ট ফান্ড আমার তো 15,000-এর বেশি স্যালারি থাকলে কন্ট্রিবিউট করার দরকার নেই, তাহলে এমপ্লয়ার কন্ট্রিবিউট করে কেন বলো? এটা ইন্টারভিউ যে আমার কোনো এমপ্লয়ি স্যালারি 15,000-এর বেশি আছে, এটা আমি কন্ট্রিবিউট করবো কেন? ডিসক্রিমিনেট করতে চাইছে না নিজেদের এমপ্লয়ি, নিজেদের এমপ্লয়ির মধ্যে ডিসক্রিমিনেট করতে চাইছে না। মানে ধরুন যারা বেশি আছে তাদের দিচ্ছে না, যারা কম আছে তাদের দিচ্ছে, এটা ডিসক্রিমিনেট হচ্ছে না। আর কিছু পয়েন্ট? তারপর এখানেও না এমপ্লয়ীদেরকে কোম্পানি যদি মনে করে যে ও একজন অ্যাসেট কোম্পানি, তাহলে তার জন্য মেন পয়েন্ট দেখো, তুমি যদি ভালো পে প্যাকেজ রাখো তাহলে কি হবে, যে কোনো এমপ্লয়িকে তুমি ইজিলি পেতে পারবে। তোমার যদি তুমিও 20,000 দিচ্ছ, সেও 20,000 দিচ্ছ, দুজন এমপ্লয়ার আছে, এই কোম্পানিতেও কাজ করলে 20,000, ও কোম্পানিতে করলেও 20,000, তাহলে ভালো এমপ্লয়ি, একজন এমপ্লয়ি রেশনাল এমপ্লয়ি মানে যে লজিক লাগিয়ে কাজ করছে, রেশনাল এমপ্লয়ি সে কোন অর্গানাইজেশনে কাজ করবে যেখানে পিএফ আছে, ওখানে ধরো পিএফ কেটে নেওয়ার পরে ধরো 18,000 হচ্ছে, আর এখানে তুমি হাতে পাচ্ছ 20,000, পিএফ ধরো কাটছে না, তাহলে কোনটাতে কাজ করবে? এখানে পিএফ কেটে নিয়ে 18,000, ওখানে পিএফ কাটছে না বলে 20,000, কিন্তু তুমি যদি বোথ দেখো ইকুয়াল 20,000, তাহলে কোনটাতে কাজ করবে? অর্গানাইজেশনে অ্যাজ এ রেশনাল এমপ্লয়ি কোথায় কাজ করবে বলো, যেখানে পিএফ দিচ্ছে। তো সেই জন্য এমপ্লয়ি না, কোম্পানি বা অর্গানাইজেশন রাখতে চাইবে পিএফ। তুমি দরকার এদিকে কমিয়ে দাও, ওদিকে দাও। আচ্ছা বলছি যেখানে স্যালারি লেস দ্যান 15,000 সেখানে এমপ্লয়ি যেটা এমপ্লয়ি যে সে তখন কন্ট্রিবিউট করছে 12%, আর যখন বেড়ে যাচ্ছে স্যালারি তখন 13%, মানে এমপ্লয়ারের পার্টটা শুধু, এমপ্লয়ারেরটা বাড়বে শুধু। এটা কেন বাড়াচ্ছে? অ্যাজ পার গভর্নমেন্ট দেখছে আমাকে আমাকে সেই সিচুয়েশন মানে সেই সেক্টরটাকে সিকিউর করতে হবে যেখানে যে সমস্ত এমপ্লয়ি কম স্যালারি পাচ্ছে। যারা অলরেডি বড় লোক আছে তাদেরকে তো বড় লোক আরো করা যাবে না, তো সেটাই তো কি করে বড় লোক? ওইটা তো 13% তো তোমার, যেটা 1% এক্সট্রা, সেটা তো তোমার অ্যাডমিন চার্জ, ওই চার্জ কোনোদিন ফিরে পাবে না। অ্যাডমিন চার্জ মানে হচ্ছে, আমি যদি তোমাকে বলি যে 15% যাদের 15,000 যাদের স্যালারি হয়েছে আপ টু 15,000, তাদের ক্ষেত্রে সোজা কথা অ্যাডমিন চার্জ লাগছে না। আর এমপ্লয়িজ ডিপোজিট ইন্স্যুরেন্সের যে কন্ট্রিবিউশন সেটা লাগছে না, ছাড় হয়ে যাচ্ছে ইনডাইরেক্টলি। যদি দেখো যাদের স্যালারি 15,000-এর মধ্যে, তাদের তুমি দেখতে গেলে ওখানে তোমার ইন্স্যুরেন্স চার্জ লাগছে না আর অ্যাডমিন চার্জ লাগছে না। ইন্স্যুরেন্স মোটামুটি 15,000 বা 15,000 নিচে যদি থাকে তাহলে এমপ্লয়ি কন্ট্রিবিউট করছে 12%, এমপ্লয়ারও 12%, শুধু 12% এর জায়গাটা 8.3% হচ্ছে আপনার পেনশন থেকে চলে যাচ্ছে, আর বাকিটা হচ্ছে আপনার এপিএফ এর সাথে কন্ট্রিবিউশন। কিন্তু যদি আমার 15,000 অ্যাবাভ হয়ে যাচ্ছে তখন আমার এই অ্যাডমিন চার্জটা আর ইন্স্যুরেন্সটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই মানে যে যার কোম্পানি এমপ্লয়ার তার চার্জ যাচ্ছে, হ্যাঁ সেই কন্ট্রিবিউট করবে এক্সট্রা 1%। আচ্ছা কতদিনের মধ্যে জমা করতে হবে? দেখো কাটলে তো এমপ্লয়ির থেকে, কতদিনের মধ্যে জমা করতে হবে?
15 দিনের মধ্যে জমা করতে হবে নেক্সট মান্থে, তাহলে প্রত্যেক মান্থে কাটতে হবে স্যালারি থেকে। পরের মাসে ধরো এপ্রিলের কাটলে তাহলে মের 15th মে, উইদিন 15th মে, বাই 15th মে, বাই 15th মে জমা করতে হবে। আরেকটা জিনিস যেটা জিজ্ঞেস করা ছিল স্যার, কি যে আমাদের তো শুধুমাত্র এমপ্লয়ি কাজ করছে না, যারা আপনার ধরুন লেবার বিভিন্ন সাইডে কাজ করছে, সেই যে ওয়েজেস পাচ্ছে, তাদের ক্ষেত্রে কি এই জিনিসগুলো অ্যাপ্লাই না? তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আচ্ছা, ওটা আমি দেখাচ্ছি পরে কোন অর্গানাইজেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ডিটেলে দেখাচ্ছি। তার আগে জার্নাল এন্ট্রি দেখুন। জার্নাল এন্ট্রি যখন স্যালারি ডিউ হচ্ছে, স্যালারি যখন ডিউ হচ্ছে কোনো মান্থে, স্যালারি তো অলওয়েজ ডেবিট হবে। এমপ্লয়ির থেকে কাটছো, আমাদের এই যে এক্সাম্পলটা দেওয়া রয়েছে, এটা 20,000-এর জার্নাল এন্ট্রিটা দেওয়া রয়েছে, 20,000 দিয়ে একটা ক্যালকুলেশন রয়েছে, সেখান থেকেই জার্নাল এন্ট্রিটা দেওয়া রয়েছে। 20,000 কাটছো কত এমপ্লয়ির থেকে, দেখলে কত এখনই 12% মানে 2400। স্যালারি দিতে হবে কত, 17,600। 17,600। তো এটা যখন স্যালারি থেকে ডিউ, মানে স্যালারি থেকে যখন কাটলে, মানে স্যালারি ডিউ এন্ট্রি মান্থের এন্ডে যখন স্যালারি থেকে কাটলে, মানে বুকসে তো এন্ট্রি করতে হবে। তো সেটা যখন আবার পেমেন্ট করবে, কাকে পেমেন্ট করবে, উইদিন 15 ডেজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনকে পে করতে হবে। এখানে প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের বানিয়েছিলাম, ওয়েবসাইট দেখেছো, পে করতে হবে উইদিন 15 ডেজ। তখন এই জার্নাল এন্ট্রি যেটা তুমি কেটে রেখেছো কার কাছ থেকে, এমপ্লয়ির কাছ থেকে, এখানে কি হয়েছিল, ক্রেডিট হয়েছিল, এখন কি হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে। ডেবিট হবে কি হবে না, কেটে রেখেছিলে তোমার লায়াবিলিটি হয়েছিল, কেটে রেখেছিলে লায়াবিলিটি বলতে পারো, ইনকামও বলতে পারো, ইনকাম ট্যাক্সের হিসাবে ইনকাম, তো ইনকাম হয়েছিল, ক্রেডিট হয়েছিল, এমপ্লয়িজ কন্ট্রিবিউশন টু ইপিএফ, সেটাই আবার যখন জমা করছে তাহলে ডেবিট হবে, ওই অ্যাকাউন্টটাই ডেবিট হবে। আর এমপ্লয়ার তার নিজের পকেট থেকে দিচ্ছে, খরচা ডেবিট হয়। এক্সপেন্স এমপ্লয়ার তার নিজের পকেট থেকে দিচ্ছে, এক্সপেন্স ডেবিট। আর এটা তো কেটে রেখেছিল, সেটা পেমেন্ট হচ্ছে এখন এমপ্লয়ি। ঠিক আছে, তাহলে টোটাল কত পে করতে হলো, ঠিক আছে, তাহলে জার্নাল এন্ট্রি হয়ে গেল। অ্যাকাউন্টিং পারপাসে এতটাই জানলে হয়ে যাবে। আচ্ছা, আপনি যেটা বলেছেন কি কোন অর্গানাইজেশনে লাগছে, এইখানে যদি ওয়েবসাইটে দেখা যায়, এখানে ডিটেলে রয়েছে। আমাদের যখন সাইটে কাজ হতো, তো এমপ্লয়াররা বলতো যে আপনাদেরকে সাইটে অন সাইটেই আপনাকে পেমেন্ট করতে হবে, এবং আপনাকে দেখাতে হবে যে পিএফও কাটছেন আপনি, ইএসআইও কাটছেন। মানে যে লেবারকে আপনি পেমেন্ট করছেন, সেটা অবভিয়াসলি অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে, তাহলে আপনাকে এটাও দেখাতে হবে যে আপনি পিএফ কত কাটছেন, ইএসআই কত কাটছেন। দেখাতে হবে তো, পে স্লিপে দেখাতে হবে তো। আচ্ছা, এমপ্লয়ির জন্য মানে যারা ওয়ার্কার রয়েছে কাটতে হবে, এখানে আমি দেখে নিচ্ছি কোন কোন অর্গানাইজেশনে অ্যাপ্লিকেবল হবে। প্লাস আমাদেরকে মিনিমাম ওয়েজেসটা যেটা থাকে, মানে স্কিল, আনস্কিল, সেমি স্কিল, এটা আমাদেরকে ওটা পে করতে হয় অ্যাজ পার, মানে যেরকম রেট থাকে সেই হিসাবে আমাদেরকে পেমেন্ট করতে হবে। ও তো ডিটেলে দেখাতে হবে, ডিটেলে সিট বানাতে হবে।
স্যার এই প্রসেসটা হচ্ছে ফার্স্টে হচ্ছে আমাকে এই যে এমপ্লয়ি যেটা মানে এমপ্লয়ার যে মানে কোম্পানি যেটা আছে সেটাকে আমাকে ফার্স্টে এই প্রফিট অ্যান্ড লস এর যে অর্গানাইজেশন সেখানে আমাকে রেজিস্ট্রেশন করতে হবে অর্গানাইজেশনের নামে। তারপরে আমি তার আন্ডারে আমার এই যত এমপ্লয়ি কাজ করছে সব আপনি এন্ট্রি করবেন, এন্ট্রি করলে ওদের অ্যাকাউন্ট হয়ে যাবে। ওই করলে আমার ইউআইএন নাম্বারগুলো জেনারেট ইউএন নাম্বার শুধুমাত্র এমপ্লয়ারই জেনারেট করতে পারবে। স্যার গভর্নমেন্ট অফিসিয়ালদের যে পেনশন দেওয়া ওটা কি এটাই? না, এটা প্রাইভেটের জন্য। ওদের যে পেনশন দেওয়া ওটা কি সিস্টেম? এটা গভর্নমেন্ট অর্গানাইজেশনে গভর্নমেন্টের রুলস রয়েছে, স্ট্যাটুটরি অর্গানাইজেশন, স্ট্যাটুটরি প্রভিডেন্ট ফান্ড, স্ট্যাটুটরি প্রভিডেন্ট ফান্ড বলে। দেখো এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্স দেখতে পাচ্ছ, এমপ্লয়িজ পেনশন স্কিম রয়েছে। আচ্ছা, আমি যেটা দেখাতে চাইছি সেটা কি, সেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড না, এখানে তোমার অ্যাপ্লিকেবিলিটি আছে। দেখো তো অ্যাপ্লিকেবিলিটি কোথায় লেখা রয়েছে, অ্যাপ্লিকেবিলিটি, অ্যাপ্লিকেবিলিটি অফ প্রভিডেন্ট ফান্ড। দেখো এভাবে যাচ্ছে। এখন যেটা বলছে যে যত আপনার টোটাল স্যালারি হুম, কিছু মিলবে সেটা 50% কি আপনার বেশি করতে হয়? এরকম কি কোনো ইয়ে আছে? আমার কাছে তো ইনফরমেশন নেই। কোথায়? মানে ধরুন কোনো প্রাইভেট সেক্টরে? হ্যাঁ প্রাইভেট সেক্টরে এরকম কোনো প্রাইভেট, না আমি তো শুনিনি এ পর্যন্ত। অনেক অর্গানাইজেশন করে বেসিকের উপরে কাটে যাতে করে অ্যামাউন্টটা অনেক কম থাকে। বেসিকের উপরে কাটলেও, আচ্ছা ওই পোর্শনটা বলছেন তো, বেসিক দিয়ে। তো অনেক কোম্পানি এটা করে যে বেসিক যেহেতু অনেক কম হুম, ওটার উপরে হয়তো পিএফটা কাটে। কিন্তু গভর্নমেন্ট সেক্টরে যে ইয়েটা থাকে বেসিক যেটা থাকে খুবই কম থাকে হয়তো প্রভিডেন্ট ফান্ডটা তো মেনটেন, ডিএটা তো মেনটেন করতে হবে না। ডিএটা মেনটেন না করলে আপনার এমপ্লয়ি কাজ করবে কেন? মানে যদি আপনি একটা পে প্যাকেজ বানালেন, পে প্যাকেজে যদি আপনার বেসিক আর ডিএ এই দুটো মিলে যদি না সাফিসিয়েন্ট হয়ে থাকে, এমপ্লয়ি এগ্রি হবে কেন কাজ? এইখানে আমি একটা ফরম্যাট দেখাচ্ছি, ইসিআর টুল কোথাও আছে দেখো তো, ইপিএফ টেমপ্লেট, সেটা আমি আর 5 মিনিট দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি টপিকে চলে যাবো। এমপ্লয়িজ প্রভিডেন্ট তুমি যে কাটলে এমপ্লয়ির কাছ থেকে, তার জন্য একটা কি প্রিপেয়ার করতে হয়, রিটার্ন। যে কোনো
পারপাসে তুমি টাকা কাটো, কার কাছ থেকে কেটেছো, কত কেটেছো, কবে কেটেছো, কবে জমা করেছো, তার যে ডিটেল বানাতে হয় সেটাকেই বলে রিটার্ন। সেটা বানিয়ে তুমি যখন জমা করবে ওই অথরিটির কাছে, আমাদের এখানে অথরিটি কি আছে, প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। তাহলে এমপ্লয়ির কাছ থেকে কেটে জমা করলে, কবে জমা করলে, কত জমা করলে, কত কেটেছো, কত স্যালারি দিয়েছো, ওটা হচ্ছে বলা হচ্ছে পিএফ রিটার্ন। ওটাকে বলা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড রিটার্ন। দেখো ইউএন নাম্বার, ইউএন নাম্বার, ইউএন নাম্বার, এমপ্লয়ের ইউএন নাম্বার কি আছে, সেই মেম্বারের নাম কি আছে, গ্রস ওয়েজেস কত মানে টোটাল বলছে, ইপিএফ ওয়েজেস মানে ইপিএফ এর জন্য কত ধরেছো, ইপিএস এর জন্য কত ধরেছো। ইপিএস এর জন্য ওয়েজেস আলাদা হতে পারে, যখন 15,000-এর বেশি হয়ে যায় তখন আমরা কত ধরি, 15,000-ই ধরি। ইপিএস এর 8.3 একটা প্রবলেমে দেখালাম না। স্যালারি আর ওয়েজেসের দুজনেরই কনসেপ্ট এক, মোটামুটি 15,000 কম 15,000 বেশি এরকম। এখানে যে কলামগুলো রয়েছে, গ্রস ওয়েজেস বলতে টোটাল ওয়েজেস, ইপিএফ ওয়েজেস বলতে তোমার বেসিক দিয়ে মিলে, কারণ পার্সেন্টেজটা তো ক্যালকুলেট করতে হবে, তার জন্য কত রুপে ক্যালকুলেট করবো, তাহলে একটা কলাম বানিয়ে রেখেছি। ইপিএস ওয়েজেস মানে ইপিএস ওয়েজেস বলতে ওই যে যদি 20,000 হয়ে যায় তাহলে আমরা ইপিএস বলতে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে কতটা কন্ট্রিবিউট করব, 20,000-এর উপরে কন্ট্রিবিউট করবো কি 15,000-এর উপরে কন্ট্রিবিউট করবো, 15,000-এর উপরে, এখানে 15,000 ইপিএস ওয়েজেস বলেছে। ইডিএলআই ওয়েজেস, ইডিএলআই এর যে চার্জটা আমরা ক্যালকুলেট করবো সেটা কত রুপে ক্যালকুলেট করবো। ইপিএফ কন্ট্রিবিউটেড কতটা রেমিট করে দিয়েছো, রেমিট করে দিয়েছো মানে জমা করে দিয়েছো। ইপিএস রেমিটেড যদি কোনো ডিফারেন্স থাকে। আর এনসিপি ডেজ বলতে এটা তোমার নন কন্ট্রিবিউশন ডেজ সামথিং কিছু হবে, এটাতে ফুল ফর্ম কিছু আছে, এনসিপি আছে, এনসিপি দেখে নেওয়া যাক, এনসিপি ডেজ এমপ্লয়ি নন কন্ট্রিবিউটরি পিরিয়ড, নন কন্ট্রিবিউটরি পিরিয়ড বলতে এটা তোমার যদি তুমি ছুটি নাও তার কথা বলতে চাইছো। তাহলে ফরম্যাট মোটামুটি বুঝতে পেরেছো কিরকম ফরম্যাটে তোমাকে বানিয়ে জমা করতে হবে, এই ফরম্যাটে, এটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, ফাইল ক্রিয়েট করে পাঠাতে হবে, জমা করতে হবে, আপলোড করতে হবে প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে। প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে লগ ইন কোথায় আছে, লগ ইন, আগে তো অ্যাকাউন্ট বানাতে হবে, না তো কি করে হবে। এমপ্লয়ারের জন্য কাজ হচ্ছে না কেন আমার এখানে, সে এমপ্লয়ার এসে গেছে অনলাইন রেজিস্ট্রেশন, ওয়েব এস্টাবলিশমেন্ট, রেজিস্ট্রেশন করাতে হবে দেখতে পাচ্ছ না তো ওটা হবে। হ্যাঁ লগ ইন কোথায় আছে দেখো, লগ ইন, আচ্ছা আপনি যেটা বলেছেন ক্লাসেস অফ ইন্ডাস্ট্রিজ, কোন কোন ইন্ডাস্ট্রির জন্য এটা রয়েছে দাঁড়ান দেখে দিচ্ছি। সিজনাল বুকলেট কাজ হচ্ছে না, ঠিক আছে এটা কাজ হোক, আমি ততক্ষণে পরের দেখছি কি আছে। তাহলে প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে মোটামুটি আইডিয়া জেনারেট হয়েছে, প্র্যাকটিক্যালি যখন কাজ করবে তখন ডিটেলে দেখে নেবে কিভাবে রেজিস্ট্রেশন হবে। সার্ভার কি রয়েছে এদের ওয়েবসাইট, ঠিকঠাক কাজ হচ্ছে না। আচ্ছা এরপরে এসে যাও এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স। এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স হচ্ছে এটাও সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স স্কিম ফর এমপ্লয়িজ।
হেলথ ইন্স্যুরেন্স স্কিম, যদি কাজ করতে করতে ফ্যাক্টরিতে তোমার কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে, বা যদি কোনো দুর্ঘটনা নাও যদি হয়, তোমার যদি কোনো মেডিকেল ট্রিটমেন্টের দরকার হয়, সেক্ষেত্রে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স গভর্নমেন্ট এই স্কিম নিয়ে এসেছে। এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স, এই স্কিমে এমপ্লয়ারকে কন্ট্রিবিউট করতে হবে। আচ্ছা, কোন এমপ্লয়ারকে এখানে রেজিস্ট্রেশন করাতে হবে? দেখো, এন্টিটিজ এমপ্লয়িং 10 or more person, যে অর্গানাইজেশনে 10 or more পার্সন রয়েছে, অবভিয়াসলি ফ্যাক্টরি হবে এসব স্টেট ইন্স্যুরেন্স। আর কোন এমপ্লয়ির জন্য কন্ট্রিবিউট করতে হবে? হুজ স্যালারি আপ টু 21,000, মানে 21,000 কম আছে তার জন্যই কন্ট্রিবিউট করতে হবে। গভর্নমেন্ট কার জন্য এসব স্কিম নিয়ে আসবে? যার স্যালারি কম আছে। যার স্যালারি 21,000 ওপরে তার জন্য কন্ট্রিবিউট করা ম্যান্ডেটরি নয়। এখানে কত কন্ট্রিবিউট করতে হবে এমপ্লয়ারকে? 3.25, এখানে আপডেটেড নেই, এটা হবে 0.75। এমপ্লয়ি কন্ট্রিবিউট করবে এইটা, এমপ্লয়ার কন্ট্রিবিউট করবে এটা। আর এখানে ওয়েজেস বা স্যালারি বলতে এখানে যে এত পার্সেন্ট ওয়েজেস লেখা আছে, এখানে কিন্তু গ্রসের উপরে, এখানে কোনো বেসিক ডিএর কনসেপ্ট নেই। গ্রসের উপরে 0.75 কাটা যাবে এমপ্লয়ি থেকে। কী কী বেনিফিট পাবে? সিকনেস বেনিফিট পাবে, ম্যাটারনিটি বেনিফিট পাবে, এটা ওমেনের জন্য ওমেনদের, এটা ডিসেবলমেন্ট বেনিফিট, কাজ করতে করতে ধরো তোমার মেশিনে হাত ঢুকিয়ে দিয়েছো, হাত কেটে গেছে, তো ডিসেবল হয়ে গেছো। ডিপেন্ডেন্ট বেনিফিটস, এমপ্লয়ার যদি মারা যায় তার ডিপেন্ডেন্টদের জন্য কিছু বেনিফিট রয়েছে। মেডিকেল বেনিফিট, মেডিকেল ঔষধপত্র যদি দরকার হয়। ফিউনারেল ফিউনারেল কি জন্য? মারা যাওয়ার পরে কে পাবে? এল্ডেস্ট সার্ভাইভিং মেম্বার অফ দ্য ফ্যামিলির যে এল্ডেস্ট সার্ভাইভিং মেম্বার রয়েছে, eldest surviving member will get up to how much? 10,000 benefit পাবে। কতদিনের জন্য জমা করতে হবে? আরে তোমার শেষ মারা যাওয়ার পরে কাজ সম্পন্ন করার জন্য। তাছাড়াও তো ডিপেন্ডেন্ট তো পাচ্ছে, তাছাড়াও সিকনেস বেনিফিট রয়েছে, ওমেনদের জন্য ম্যাটারনিটি রয়েছে। এরপরে জমা করতে হবে এটাতেও 15th of the next month, একই সিস্টেম। আচ্ছা, কোনো এমপ্লয়ির স্যালারি যদি 20,000 হয়, সাপোজ ধরে নিলাম, তাহলে কত কন্ট্রিবিউট করতে হবে? এটা তাহলে কেটে কত হবে? 0.75 এমপ্লয়ারের 0.25, 20,000 উপর, পুরো গ্রসের উপরে, টোটালের উপরে আর কি। একই জার্নাল এন্ট্রি একই, এখানে শুধু এমপ্লয়িজ কন্ট্রিবিউশন টু, ওখানে কি লিখেছিলাম? ইপিএফ লিখেছিলাম, এখানে কি লিখবো? ইএসআই। জার্নাল এন্ট্রি একই। তাহলে আমরা এখন কি দেখে নেব এর ওয়েবসাইট কি আছে, চলে আসুন। এটা তো এখনো খুলছে না, হচ্ছে। এখানে আমি দেখাতাম যে ক্লাসেস অফ ইন্ডাস্ট্রিজ, কোন কোন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। একটা নিশ্চয়ই তোমার ছোটোখাটো দোকানে অ্যাপ্লিকেবল হবে না, তো এগুলো নর্মালি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, কিন্তু এটা খুলছে না। নাম্বার অফ এমপ্লয়ি যেখানে তোমার 20-র বেশি আছে। আর ইএসআইতে কত দেখলে? ইএসআইতে দেখলে কত? এখনই কত ইএসআই এখনই দেখলে? 10। আচ্ছা, আমার এখানে তো নেটই নেই, সেই জন্য হচ্ছে না।
এই এসআই ক্ষেত্রেও কি এরকম চালান বানাতে হয়, যেটা আমরা পিপিএতে দেখলাম ইউএন নাম্বার দিয়ে যেটা বানানো? ইপিএফ এর ক্ষেত্রেও আচ্ছা অ্যাকাউন্ট নাম্বার, হ্যাঁ এরও অ্যাকাউন্ট নাম্বার তো থাকবে। এর জন্য একটা করে কার্ড ইস্যু করা হয়, হুম, অ্যাকাউন্ট নাম্বার না, এখানে কার্ড ইস্যু করা হয়। হ্যাঁ স্পেশাল মানে ইএসআই হসপিটালটা যেগুলো হুম, সেখানে সেইখানে কার্ডটা প্রেজেন্ট করলে হবে। এটার কোনো ফিউচারের বেনিফিট নেই, যতদিন কাজ করবে ততদিনের বেনিফিট। ইন্স্যুরেন্সে ওই রকমই সিস্টেম, যতদিন ততদিন বেনিফিট। ধরো কাজ ছেড়ে দিয়েছো, তারপরে তোমার রাস্তা থেকে পড়ে গিয়েছো যাচ্ছিলে, তাহলে কি বেনিফিট পেয়ে যাবে নাকি? বেনিফিট পাবে না। ফ্যাক্টরিতে চলাকালীন তোমার শরীর খারাপ হয়ে গেছে, কোনো কিছু হয়ে গেছে কাজ করতে করতে, সেক্ষেত্রে পাবে। বা বাড়িতে গিয়েও হয়েছে, কিন্তু ধরো কাজ ছেড়ে দিয়েছো 2 মাস কি 5 মাস, সেই জায়গাতে কাজ করো না সেই অর্গানাইজেশনে, তাহলে কি করে পাবে? এবার পেতে পারো যদি তোমার লাইফ ওর স্কিমে বলা থাকে যে যেদিন থেকে কাজ করেছো তার 6 মাস পর্যন্ত পেতে পারবে না। কোন কোম্পানির? ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর হতে পারে, কারণ তোমার একটা অ্যাড দেখলে কত টাকা ইনকাম হয়ে যায়, তাহলে পুরো ওয়ার্ল্ডে বন্ধ রয়েছে। আচ্ছা ততক্ষণে ও কাজ হোক, আমি এগিয়ে যাচ্ছি। এরপরে তোমার প্রফেশনাল ট্যাক্স। প্রফেশনাল ট্যাক্স এখানে যেটা রয়েছে এটা তোমার স্যালারিড পার্সন তার জন্য রয়েছে, যেটা তোমাকে ডিডাক্ট করতে হবে অ্যাজ এন অ্যাকাউন্টেন্ট। প্রফেশনাল ট্যাক্স যারা বিজনেস করছে তাদেরকেও দিতে হয়, যারা
যে কোনো প্রফেশনে রয়েছে বিজনেস বাদ দিয়ে তাদেরকেও দিতে হয়। এখানে আমরা কোন পার্সপেক্টিভে দেখব, স্যালারিড পার্সন থেকে যে ডিডাক্ট করতে হবে সেটা তার পার্সপেক্টিভে দেখব। তুমি অ্যাজ এ অ্যাকাউন্ট্যান্ট, তোমার উপর দায়িত্ব দেওয়া রয়েছে কাটার জন্য বাকি এমপ্লয়ির থেকে, তোমারও কাটা যাবে, তুমি নিজে কাটবে, নিজের টাকা নিজে কাটতে হবে। তাহলে দেখো এটা কোন গভর্নমেন্টের ট্যাক্স, এটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের। এটা কোন গভর্নমেন্টের ট্যাক্স, স্টেট গভর্নমেন্টের। কোথায় লেখা আছে, লেখা কোথাও আছে? ইট ইজ লেভিড বাই স্টেট গভর্নমেন্ট, ইট ইজ লেভিড বাই স্টেট গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্টের ট্যাক্স, সেই জন্য ডিফারেন্ট স্টেটে ডিফারেন্ট ডিফারেন্ট হবে। ইনকাম ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্টের ট্যাক্স, জিএসটি কিছুটা সেন্ট্রালের আছে কিছুটা স্টেটের আছে, কিন্তু প্রফেশনাল ট্যাক্স হচ্ছে পুরোটা স্টেটের। সেই জন্য প্রত্যেক স্টেটে ডিফারেন্ট ডিফারেন্ট রেট রয়েছে ইনকামের স্ল্যাবের বেসিসে। আর এখানে যেটা আমরা পড়ছি এটা আমরা যাদের স্যালারিড পার্সন তাদের থেকে কত কাটা যাবে সেটা পড়ছি। স্যালারিড পার্সনের, আচ্ছা আমরা তাহলে ওয়েস্ট বেঙ্গল দেখে নেব আমাদের অ্যাপ্লিকেবল স্টেট। যদি 10,000 তোমার স্যালারি হয়ে থাকে তাহলে তুমি কাটবে না কারুর। যদি স্যালারি এই রেঞ্জে থাকে তাহলে 110 টাকা কাটবে, যদি স্যালারি এই রেঞ্জে থাকে তাহলে 130 টাকা কাটবে, এই রেঞ্জে থাকলে এত টাকা কাটবে, এই রেঞ্জে চলে গেলে 200 টাকা কাটবে। ঠিক আছে, পরপর ট্যাক্স আসছে, স্যালারি থেকে কিছু থাকবে বলো? কটা এই পর্যন্ত কটা কাটলে, কটা ডিডাকশন দেখলে? তিনটে, এটা নিয়ে তিনটে তো, অনেক ডিডাকশন আছে, দেখতে থাকো শুধু। আচ্ছা, তাহলে স্ল্যাব মাথায় রাখতে হবে, সেই হিসাবে ডিডাক্ট করতে হবে। তাহলে কোনো এমপ্লয়ির স্যালারি 50,000 বলো, কত কাটবে ওয়েস্ট বেঙ্গলে? 200 টাকা, ঠিক আছে। আর বাকিগুলো মনে রাখার দরকার নেই, যে স্টেটে কাজ করবে সেই স্টেটের প্রফেশনাল ট্যাক্সের ওয়েবসাইটে যাবে, তাহলে ওয়েস্ট বেঙ্গলের প্রফেশনাল ট্যাক্সের ওয়েবসাইট দেখে নিতে হবে। ওয়েস্ট বেঙ্গলের প্রফেশনাল ট্যাক্স, ওয়েস্ট বেঙ্গল প্রফেশনাল ট্যাক্স। নেট কাজ করছে না, ফোনের নেটও কাজ করছে না, আর এদিকে আইসিইউরও কাজ করছে না। বিল্ডিং আছে, প্রফেশনাল ট্যাক্স কি কম ট্যাক্স নাকি? বিল্ডিং উঠবে না? এই দেখো এখানে প্রফেশনাল ট্যাক্সের লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। এখানে তোমাকে প্রথমে এনরোল করাতে হবে। আচ্ছা, এনরোল রেজিস্ট্রেশনের মধ্যে ডিফারেন্স কি আছে? এনরোল হচ্ছে এনরোল করাবে তুমি যখন বিজনেস করছো। আচ্ছা, এনরোল রেজিস্ট্রেশনের ডিফারেন্স হয়েছে। রেজিস্ট্রেশন মানে হচ্ছে কোম্পানি রেজিস্ট্রেশন করাবে, কোম্পানি তার রেজিস্ট্রেশন করাবে। এনরোল মানে হচ্ছে কোম্পানি যখন তোমার তোমার নামটা ওখানে রেজিস্টার্ড করাচ্ছে, বা তুমি যদি স্যালারিড পার্সন হও সেটা তো এমপ্লয়ার করে দিচ্ছে, কিন্তু যদি তুমি বিজনেসম্যান হও তাহলে তুমি এনরোল করাবে। সাপোজ তুমি সেলফ এমপ্লয়েড, যখন কারুর থেকে তোমাকে ডিডাক্ট করতে হচ্ছে, যখন কারুর থেকে তোমাকে ডিডাক্ট করে জমা করতে হচ্ছে তখন রেজিস্ট্রেশন, যখন তুমি তোমারই ট্যাক্সটা দিচ্ছ তখন এনরোলমেন্ট, যখন তোমাকে কারুর থেকে ডিডাক্ট করে জমা করতে হচ্ছে তখন রেজিস্ট্রেশন, যখন তুমি তোমার প্রফেশনাল ট্যাক্স দিচ্ছ, তুমি ইনকাম করো, তুমি প্রফেশনাল ট্যাক্স দিচ্ছ, তখন এনরোলমেন্ট। ঠিক আছে, এমপ্লয়ার করবে কারণ ওকে ডিডাক্ট করে জমা করতে হবে না। রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে পারো, রিটার্ন জমা করতে হবে,
পেমেন্ট করতে হবে। রিটার্ন মানে কি বলেছি? রিটার্ন মানে ঘর যাওয়া, বাড়ি ফিরে যাব, রিটার্ন টু হোম, রিটার্ন হোম। রিটার্ন মানে হচ্ছে কার কাছ থেকে কেটেছো, কত কেটেছো, কত কবে জমা করেছো, কোন ব্যাংকের থ্রুতে জমা করেছো, সব ডিটেলস। একটা বড় 2 পেজ হোক 3 পেজ হোক। আগে কিছুক্ষণ আগে দেখলে না সেটা কিসের রিটার্ন ছিল? প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের রিটার্ন। ইএসআই এর রিটার্ন অত বড় হয় না, কারণ ইএসআই এর তো আপনার টোটাল কত স্যালারি দিয়ে, না না, পিএফ পিএফ আলাদা, ইএসআই আলাদা, দুটো আলাদা অর্গানাইজেশন। এবার ওদের কার্ড দেওয়া হচ্ছে, এবার এমপ্লয়ার যখন কন্ট্রিবিউট করছে তখন তো এমপ্লয়ির অত ডিটেলস না দিলেও চলবে। ওখানে আপনার টোটাল কত এই মাসের স্যালারি দিয়েছেন তার উপরে পার্সেন্টেজটা দিয়ে দিলেই হবে, এমপ্লয়ারের থেকে এমপ্লয়ির থেকে। ঠিক আছে, ওখানে আপনার সেপারেটলি অ্যালোকেট করার দরকার হবে না যখন আপনি রিটার্ন ভরছেন, কারণ ওখানে প্রত্যেক এমপ্লয়ি তো সমান থাকবে, সেম পার্সেন্টেজ থাকবে, সেম পার্সেন্টেজ থাকবে টোটাল স্যালারির এত পার্সেন্ট, কারণ ওখানে টোটালের উপরে আছে। ইএসআই তে টোটালের উপরে আছে, গ্রসের উপরে, কিন্তু আপনার পিএফ এ তো ওখানে বেসিক দিয়ে দেখতে হবে কার কত আছে, ওটা আলাদা আলাদা হিসাব করতে হবে। এইটার ক্ষেত্রে তো স্যালারিটা যেমন কি ধরলাম ফিক্সড, হুম, যে আপনি এই টাকাটা পাবেন না, কিন্তু যারা ওয়েজেস পায় তারা তো উইকলি পাচ্ছে বা নাম্বার অফ ডেজ এর উপর নির্ভর করে। তো দেখতে হবে পুরো মাসে কত আছে, লাস্ট মান্থের থেকে কাটতে হবে, আচ্ছা, লাস্ট মান্থের থেকে কাটতে, লাস্ট উইক, লাস্ট মান্থ না, লাস্ট উইকের থেকে কাটতে হবে। সেখানে তাহলে ধরো আমি এনরোলমেন্ট করালাম, এনরোলমেন্ট করালে কি কি লাগে দেখি। তোমার ঘরে বিজনেস আছে তো, পিট্যাক্স এর রেজিস্ট্রেশন করিয়ে রেখেছো? পিট্যাক্স পে করো না ফাঁকি দিচ্ছ? রেজিস্ট্রেশন করিয়ে রেখেছো? খুলছে না কেন? পিটা ইএসআই দিকে খুলছে অনেক দেরি করে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখো, টাইম তো অভাব হয়ে গেছে।